বৈশাখের বিকেলবেলা, যখন তখন ঝড়ঝঞ্ঝা। কিন্তু কি উপায়, দিদির শ্বশুরবাড়ির যে করে হোক যেতেই হবে। এ বেলায় ভাগ্নের জন্মদিন বলে কথা, না গেলে বেজায় বিপদ। দিদি ভাগ্নে কেউই ছেড়ে কথা বলবে না। এই রাধাবল্লভপুরে এই নিয়ে দ্বিতীয়বার। সেই বছর 7 আগে দিদির বিয়েতে এসেছি। তারপর পড়াশোনা আর কাজের সূত্রে রাজ্যের বাইরেই যায় প্রায় গোটা বছর। দিদি বলতে বলতে ক্লান্ত, তাই এবার ছুটি পেয়েই কোনো মতে এখানে এসে হাজির। এই যে দিদি ফোন করেছে। হ্যাঁ দিদি, এই তো কিছুক্ষণ আগেই স্টেশনে নামলাম। এতক্ষণে স্টেশনে নামলি? তোর জন্য অপেক্ষা করতে করতে দেখ দিশান ঘুমিয়ে পড়লো। আর বলিস না, বর্ধমানে নামতে না নামতেই বিকেল গড়িয়ে গেল। তারপর টানা 1 ঘন্টা বৃষ্টি। বুঝেছি, এখন ওসব বাদ দে। শোন, ওখান থেকে কোনো রিক্সা নিবি না। কি বলছিস? কিছুই তো শুনতে পাচ্ছি না, জোরে বল। বলছি নিবি না। ব্যাস, নেটওয়ার্কের দফা। যখন তখন আজ নেটওয়ার্কটা চলে যাচ্ছে। কি যে বললো দিদি কে জানে, তবে যা বুঝলুম রিক্সা না বাস কিছু একটা ধরতে বললো। এই রে, একদম ভুলে গিয়েছিলাম। দিদির বাড়ি যাচ্ছি, মিষ্টি তো নেওয়াই হলো না। এদিক ওদিক তাকিয়ে দেখলাম দূরে একটা দোকানের চালা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম একটি মিষ্টির দোকান। যাক বাবা, একটা মিষ্টির দোকান পাওয়া গেল অবশেষে। মানটা তো বাঁচবে। তাই তড়িঘড়ি করে ছুটলাম দোকানের দিকে। দাদা, এই মিষ্টিগুলো টাটকা হবে তো? হে দাদা, সব টাটকা, একেবারে ফ্রেশ। এ তো শুধু রসগোল্লা, লেডিকে নিয়ে মাখা সন্দেশ। ভ্যারাইটি কিছু? দাদা, এটা কি শহর নাকি যে বিগ রসগোল্লা, রাবড়ি এসব পাবে? গ্রামের লোকের সাধ্যের মধ্যে যা কিছু থাকে সে কিছুই রাখি আর কি। বুঝলাম। গোটা 15টা রসগোল্লা আর গোটা 15টা লেডিগিনি প্যাক করে দিন তো। এই নিন। পেমেন্ট কিসে হবে দাদা? এসে না অনলাইন? ও, এখানে অনলাইন পেমেন্টেরও সুবিধা আছে নাকি? হ্যাঁ দাদা, আমি সব ধরনের মানুষের জন্য সব সুবিধা রাখি। এখন দেশে সবই অনলাইন। আমি চাই গ্রামের লোকেরাও সেই সুবিধা নিক। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি শহরের জীবনযাত্রা নিয়ে বেশ ওয়াকিবহাল। বিগত 5 বছর কলকাতাতেই ছিলাম, সেখানে চাকরি করতাম, কিন্তু এখন ফিরে এসে গ্রামে নিজেদের প্রত্যেক ব্যবসা সামলাচ্ছি। এটাই বা মন্দ কি মশাই? বাপ দাদার ব্যবসার মজাটাই আলাদা। আর ব্যবসা বিবিএ করে এভাবে দোকানে মাছি তাড়াতে কার ভালো লাগে বলুন তো? চারিদিকে তো সব কিছুই গোলমেল। যোগ্য লোকেরা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। চাকরির অভাব, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, ভয় লাগে বুঝলেন তো। এভাবে চলতে চলতে দেশটাই না মুখ থুবড়ে পড়ে যায়। তা কত দূর যাবেন আপনি? এই রাধাবল্লভপুর আমার দিদির বাড়ি। এত রাতে রাধাবল্লভপুর? এত রাতে তো ওখানে যাওয়ার কোনো কিছুই পাবেন না। দিদি যে বললো বাস বা রিক্সা কিছু পেয়ে যাব। বাস পাওয়া অসম্ভব। এই তো আপনি আসার কিছুক্ষণ আগেই লাস্ট বাসটা বেরিয়ে গেল। রিক্সা তো পাবেনই না। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটারের রাস্তা। এই দোকানের পিছনে ঘরে রাতটা কাটিয়ে দিই, কাল সকাল হলেই রওনা দেবেন খন। না না, তা আর সম্ভব না। আজকে আমাকে যে করেই হোক দিদির বাড়ি পৌঁছতে হবে। আমি আসি। দোকানে তো বলে এলাম কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চারিদিকে যা দেখছি খালি অন্ধকার ঘুটঘুটে। একা চলে এসে ঠিক কাজ করলাম তো? কিছু দূর চলার পর দেখলাম দূরে একটা বিশাল গাছ। সেই গাছের নিচে খান 5 রিক্সা। অবাক হলাম, দোকানের লোকটা যে বলল একটাও রিক্সা নাকি পাওয়া যাবে না, আর এখানে এতগুলো রিক্সা দাঁড়িয়ে। দাদা, রাধাবল্লভপুরে যাবেন? আমি যাবো না বাপ, ওটা নিমাইয়ের এলাকা। এই নিমাই, ওর প্যাসেঞ্জার এসছে। এই নিমাই। ডাকাডাকিতে লোকটা হুড়মুড়িয়ে উঠে বসলো। আসুন বাবা, আসুন, উঠে আসুন। আগে ভাড়াটা কত শুনি? আপনাকে আর কি ভাড়া বলবো, দিবেন 10 টাকা দিবেন। 10 টাকা? শুনেছি 4-5 কিলোমিটারের রাস্তা। ভেবে বলছেন তো? কম হবে নি বাপ, যেতে হলে উঠে বসুন। আমি কিছু বুঝতে পারলাম না। তড়িঘড়ি উঠে বসলাম রিক্সাতে। এই মরেছে, এর মধ্যে আবার দিদি ফোন করছে। কি যে বলি। হ্যাঁ দিদি, বল। কি রে, কোথায় আছিস তুই? আর কত দূর? এই তো রিক্সায় আছি। কি বললি, রিক্সা? আরে রিক্সা পেলি কোথায়? তোকে বলেছিলাম না। হ্যালো, হ্যাঁ কি বলছিস? হ্যালো হ্যালো। এই যা, আবার নেটওয়ার্কটা গেল। বলছি ও দাদা, একটু টেনে চালান না, এখনো তো অনেক পথ বাকি। জোরেই তো চালাচ্ছি বাপ, এর থেকে জোরে চালাতে হলে আমি কিন্তু পারবো না।
2 পা দিয়ে তো চালাবো নাকি 10টা পা দিয়ে চালাবো? এরপর রিক্সাওয়ালার মুখের উপরে আর কিছু বলার সাহস হলো না। চারিদিক শুনশান, ক্ষেতের মাঝ বরাবর প্রশস্ত রাস্তা, রাত জমা আকাশের গায়ে বিদ্যুৎ খেলে গেল। বৃষ্টি নামবে, ঠান্ডা হাওয়ায় আমার 2 চোখ জুড়িয়ে এলো। সারাদিনের ধকলের ক্লান্তিতে চোখটা যে কখন বুজে গিয়েছিল খেয়াল ছিল না। একটা ঝটকায় হুঁশ ফিরল, চোখ লেগে গিয়েছিল বোধহয়, তবে বেশিক্ষণের জন্য নয় মনে হয়, কারণ সেই 2 দিকের ফাঁকা মাঠের মাঝখান দিয়ে তখনও রিক্সা চলেছে ধীরগতিতে। ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। রাত 2:30, দিদি বাড়ি অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা। কি ব্যাপার দাদা, এত রাত হয়ে গেল, এখনো পৌঁছতে পারলাম না? এত ব্যস্ত হলে কি করে হবে বাপু? এ কি এখানকার পথ? আচ্ছা, মুশকিলে পড়লাম তো। বৃষ্টিও শুরু হলো। আচ্ছা দাদা, এখানে কোনো ঘর পাওয়া যাবে না এই রাতটা কাটানোর জন্য? হ্যাঁ, তা তো আছে। এই তো সামনে আমার বাড়ি, সেখানে রাতটা কাটিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। এরপর হাই রোড থেকে নেমে নিমাই রিক্সাটা নিয়ে গিয়ে দাঁড় করালো একটা ঝুপড়ির সামনে। কই গো বিমলা, দেখো কাকে ধরে নিয়ে এসেছি। এতক্ষণে তোমার আসার সময় হলো? বলি হারি যাই বাপু। তা বলি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো একবার কটা বাজে? এত চাচাচ্ছ কেন? দেখছো না সাথে করে লোক নিয়ে এসেছি। বাবা, তুমি জানো না এত দেরি করে এলে খেতে কত রাত হয়ে যায়? তুমি আসবে, তারপর রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। প্রতি রাতেই তোমার এত কি কাজ থাকে বলো তো? জানিসই তো মা, আমরা রিক্সা চালা। যখন রাতের বেলায় প্যাসেঞ্জার ওঠে তখন ওদের না নামিয়ে আসে কি করে বলতো মা? এই রে, লোকটা তো বাইরে দাঁড়িয়ে আছে। আবার কাকে ধরে আনলে? এই তুমি প্রত্যেক দিন কাউকে না কাউকে ধরে নিয়ে আসো না, বিরক্ত লাগে আমার। বাবা, আজকের দিনটা ছেড়ে দাও না। না, ছেড়ে দিয়ে অসম্ভব। লোকটা যে কি বিড়বিড় করছে কিছুই বুঝতে পারছি না। এখন চুপ করো তো তোমরা। এই যে বাবু, আপনি ঘরে আসুন। ঘরে ঢুকতেই চোখে পড়ল একটি মাঝবয়সী মহিলা, তাড়াহুড়ো করে মাছ কাটছিল। মহিলাটির পাশেই বসেছিল একটি মেয়ে। বাবু, আপনি ওই খাটিয়ায় গিয়ে বসুন। হ্যাঁ, বসছি। নিমাই, এনারা কারা? মানে এনাদের তো চিনলাম না। বাবু, ও হলো আমার মেয়ে রিমি, আর এ হলো আমার স্ত্রী বিমলা। ও ইস, আমার যে কি খারাপ লাগছে, এত রাতে আপনাদের বিপদে ফেললাম। না না বাবু, বিপদের কি আছে? এ তো আমাদের রোজকার ব্যাপার। রোজকার ব্যাপার মানে? রোজ আমরা কত প্যাসেঞ্জার নিয়ে যাই, সবাই আর তাদের জায়গায় পৌঁছাতে পারে? তখন তাদের নিয়ে আসি আমার এই ঘরে। জায়গায় পৌঁছতে পারে না মানে? আর দেখুন না, এই যে এত বৃষ্টি, আপনি কি আপনার দিদির বাড়ি পৌঁছাতে পারলেন? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা নিমাই, তোমরা কি 3 জনই পরিবারে আছো নাকি? হ্যাঁ বাবু, এই আমার পরিবার। রিমি ক্লাস 11-এ পড়ে। ও তাই নাকি? আমি দেখলাম মেয়েটা তার কাজের হাত রেখে মুখ তুলে তাকালো আমার দিকে। হ্যাঁ বাবু, আমি শ্যামসুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস 11-এ পড়ি। আমি ক্লাসে ফার্স্ট হই। এ তো দারুণ ব্যাপার। আজ অব্দি ওর লেখাপড়ার পেছনে একটি টাকাও খরচ করতে হয়নি বাবু। মেয়ে আমাদের বৃত্তি পায়। বাহ 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 বাহ, শুনে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, দেওয়ালে টানানো ছবিটা কে এঁকেছে? কি সুন্দর। কে আবার? রিমি এঁকেছে। ওর আঁকার হাত খুব ভালো, কম্পিটিশনে প্রাইজ পায়। এরিমি জানা, তোর আঁকার খাতা নিয়ে এসে দাদাবাবুকে দেখা। এই যে বাবু, দেখুন আমার আঁকার খাতা। রিমির আঁকার খাতা উল্টে পাল্টে দেখে অবাক হয়ে গেলাম। কি দারুণ দারুণ সব আঁকা। রিমির ব্যাপারে যত শুনলাম ততই অবাক হয়ে গেলাম। সত্যি অসাধারণ মেয়ে আপনাদের। আমরা খুব গরিব বাবু, কিছুই নেই আমাদের, কিন্তু গপ্প করার মতো একজন মেয়ে আছে। জানি না এই পোড়া সংসারে ওকে কতটা কি দিতে পারি। হয়তো দুবেলা পেট ভরে ভাতটুকুও। আহ মা, এবার থামবে তোমরা? এবার কিন্তু সত্যিই অনেক রাত হয়ে যাচ্ছে। ওরে রিমি, আবার জোরে বৃষ্টি শুরু হলো বোধহয়। যা তো মা, রাস্তার ওধারে কাপড়গুলো মেলা আছে, তাড়াতাড়ি তুলে নিয়ে আয় তো। আমি দেখলাম রিমি একটা বালতি হাতে ছুটে গেল বাইরের দিকে। হঠাৎ নিমায়ের বউয়ের দিকে চোখ পড়তে চমকে উঠলাম। উনুনে রান্না করতে করতে মনে হলো কখন যেন কাঠের বদলে নিজের হাতটুকুই ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। কঙ্কালসার সেই হাত দাও দাও করে জ্বলছে। 2 চোখ ভালো করে রোগড়ে নিলাম। কই না তো, উনুনের ভিতর তো কাঠই জ্বলছে। খিদে ঘুমে বোধহয় মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে।
হঠাৎ দেখি নিমাই হন্তদন্ত হয়ে আমার দিকে ছুটে এলো। দাদা বাবু এক্ষুনি চলুন আমার সাথে বাইরে, জরুরি কথা আছে। কি কথা সুখিয়া? এখানে বলা যাবে না? না 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 না, এখানে কিচ্ছু বলা যাবে না। আপনি একটু আমার সাথে বাইরে আসুন না। বাইরে বৃষ্টি হচ্ছে, গেলে একেবারে কাক ভেজা হয়ে ফিরে আসবো। দয়া করে একটু বাইরে আসুন না। নিমাইয়ের কথায় না বলতে পারলাম না। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, হাই রোড শুনশান, মাঝে মাঝে একটা দুটো গাড়িও হুশহাস করে বেরিয়ে গেল। দেখলাম রিমি রাস্তার ওধার থেকে গাছে টানানো জামা কাপড় তুলে আমাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ চোখে পড়লো একটি টেম্পো রুদ্ধশ্বাসে রিমির দিকে এগিয়ে এলো। নিমাই নিমাই, ওই টেম্পোটা আসছে, ওই যে রিমি। নিমাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর বলল, বাবু বাবু, লিমিটে বাঁচান বাবু, ও মরে যাবে, ও মরে যাবে, বাঁচান বাবু। কি 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 উল্টোপাল্টা বলছো নিমাই? আমি ওকে একা কি করে বাঁচাবো? আমি ঠিক বলছি, ও পড়াশোনায় খুব ভালো বাবু, আঁকায় নাচ গানে সব কিছুতেই খুব ভালো। ও আমাদের একটা ভবিষ্যৎ। ও মরে গেলে আমাদের কি হবে? কি হবে? আমরা কি নিয়ে থাকবো বাবু? আমাদের কি হবে বাবু? কি বলছো যথা? আমি দেখলাম চোখের সামনে নিমাই হঠাৎ বদলে গেল। চোখগুলো লাল, হাত পা আকারে লম্বা হয়ে গেছে, আঙুলের মাথায় ফুটে উঠেছে ধারালো নখ। সেই বিকৃত রূপ নিয়ে আমাকে জোর করে এক সজোরে ধাক্কা দিল। আমি নিজেও টাল সামলাতে পারলাম না, হঠাৎ ছিটকে রাস্তায় গিয়ে পড়লাম, আর রিমিও ছিটকে পড়লো রাস্তার ওধারে। এরপর চলন্ত টেম্পোটা রিমির বদলে তেড়ে এলো আমার দিকে। যখন চোখ খুললাম তখন চারিদিকে ধুধু প্রান্তর ও ঘুটঘুটে অন্ধকার। মৃত্যুর পরে সব কিছু বোধহয় এমনই নিস্তব্ধ থাকে। এই মুহূর্তে আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, জায়গাটা ঠিক সেরকমই, কিন্তু সেই ঝুপড়িটা আর চোখে পড়ল না। চারিদিক শ্মশানের মতো নিস্তব্ধতা। চারিদিকে কিছু কণ্ঠ ভেসে এলো, তাকাতেই চমকে উঠলাম। কিরে, আজ আমার একটাকে জমাই করলি? হ্যাঁ, আজ করেছি, কাল আবার করবো। আমার মেয়েটাকে তো বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। বাবা, আমি বেঁচে গেছি বাবা, আমি বেঁচে গেছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁচাবো, আমরা বাঁচাবো, তুই চিন্তা করিস না, আমরা বাঁচাবো, ওকে বাঁচাবো। হঠাৎ সেই বিকৃত চেহারার মেয়েটা আঙুল তুলে দেখালো আমার দিকে। বাবা, ওই দেখো পুলিশ, ওরা তোমাদের মেরে ফেলবে বাবা, তোমাদের মেরে ফেলবে। কই দেখি তো, কোন পুলিশের এত সাহস? ধর তো, ধর 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 ধর। পড়ি কি মরি করে ছুটতে শুরু করলাম। বাঁচাও বাঁচাও আমায়, বাঁচাও। মুহূর্তে মাথার উপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। ভাই, 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 শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি কোথায়? কি বিপদেই না ফেলেছিলি বল দেখি। তোকে যে পই পই করে বলেছিলাম রিক্সা ধরিস না, কিছুতেই শুনলি না আমার কথা। তোর কথা শুনেই তারপরে ওই লোকগুলোকে খুঁজতে পাঠিয়েছিলাম। কোথাও খুঁজে না পেয়ে শেষ অবধি শ্মশান থেকে খুঁজে নিয়ে এসেছে তোকে। আমি নিজে যাইনি, বিশ্বাস করো। ওই একটা রিক্সাওয়ালা নিমাই ওদের বাড়ি নিয়ে গেল, তারপর ওদের মেয়ে রিমি, আর তারপর সেই ট্রাক। থাক থাক থাক, আর বলতে হবে না। তুই যাদের দেখেছিলি না, ওরা কেউ বেঁচে নেই, বহুকাল আগেই মারা গেছে। ওই নিমায়ের ওরা সব একসঙ্গেই রিক্সা চালাতো। এক ঝড় বৃষ্টির রাতে নিমায়ের মেয়েটা মাঝ রাস্তা টেম্পুর তলা চাপা পড়ে। বর্ষাকালে রাস্তাঘাটের দিকে একদম ভেঙে চুরে যাতা অবস্থা হয়তো, ট্রাকটা ওই ভাঙা রাস্তায় পড়েই নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে দিয়েছিল মেয়েটাকে। নিমায়ের ওই রিক্সাওয়ালার দল থানায় গিয়ে ওর বিরুদ্ধে কমপ্লেনও করেছিল। থানার অফিসার ছিলেন ওপরতলার 5-8 লোক, উল্টে নিমাইদেরই জেলে পুরে মারধর শুরু করলো। মারের চোটে ওরা 5 জনই জেলের মধ্যেই মারা গেল। আর সেই খবর শুনে বাড়ির ভেতরে বিষ খেয়ে আত্মহত্যা করে নিমাইয়ের বউ। জানিস, ওদের মেয়েটা নাকি পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল। শুনতে শুনতে বারবার রিমির মুখটা ভেজে উঠছিল, বুকের